হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। ৪৮ ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা রাখবো আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। যদি আবারও কাল ক্ষেপণ করে তাহলে আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ। ২৬ মের মধ্যে দায়িত্ব না দিলে আদালত অবমাননা হবে দাবি ইশরাকের আইনজীবীর। আপিলের ঘোষণা রিটকারীর। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ এনসিপি নেতাদের। দিল্লির প্রেসক্রিপশনে চলতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গেজেট প্রকাশ। ২০০৮-এর নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক। ব্যবস্থা নিতে ইসিকে সংস্থার চিঠি, মিথ্যা তথ্য দেয়ায় নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করারও আহ্বান তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ইশরাক। এদিকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। অক্লান্ত আন্দোলনে যে নেতাকর্মীরা টানা ৮ দিন যাবৎ ছিলেন রাজপথে, তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন ইশরাক হোসেন। ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমর্থকদের। পরে গণমাধ্যমে কথা বলেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক। বলেন, জনভোগান্তি চিন্তা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারকে পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেন। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলে মত তাদের। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে, রায়ে আমরা সন্তুষ্ট। ৮ দিনের পরিশ্রম আমাদের আজকে সফল হয়েছে। পুরো ঢাকাবাসী উচ্ছ্বাসিত। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে ২ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন ২ উপদেষ্টা। তারা পক্ষপাতিত্ব করছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। যদি শপথ গ্রহণে কোনো তালবাহানা করা হয় তাহলে আবার নতুন আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ইশরাকের মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট।
সেই সঙ্গে স্থগিত চেয়ে রিট খারিজ করা হয়। ইশরাকের আইনজীবীরা বলছেন ২৬ মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট পক্ষ। যদিও আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা আর নাটকীয়তা। ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই। ইশরাকের মেয়র ইস্যুতে দিনকে দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে থাকে। বৃহস্পতিবারের আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। অবশেষে ইশরাকের পক্ষে আসে রায়। শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, এ রায়ের পর ২৬শে মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। শপথ যদি তারা আবার গড়িমসি করে, অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি। রিটকারীর আইনজীবীরা জানান, শপথ ঠেকাতে তারা এবার সর্বোচ্চ আদালতে যাবেন। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইসির গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার। নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত দিনভর অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে তারা ব্লকেডেরও হুঁশিয়ারি দিয়েছেন। সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ জাতীয়তাবাদী ছাত্রদলের। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরতরা বলছেন, সাম্য হত্যায় জড়িত মূল আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের ব্যর্থতায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তারা এই হত্যার যে সঠিক তদন্ত তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছে, সেইটা খুবই অনাকাঙ্ক্ষিত। ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যখন সেই বিচার নিয়ে যাই প্রক্টরের কাছে, প্রক্টর তখন আমাদেরকে এক ধরনের প্রতিহিংসা ছুড়ে দেয় আমাদের উপরে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গাফলতি আছে পুলিশের। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই আমরা যমুনা ব্লক করতে পিছু পাবো না। এদিকে দিনভর প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ হচ্ছে, এটা তো আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অফিস টাইমে তো কখনো আন্দোলন এইভাবে দেওয়া ঠিক না। গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে। এ ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। বিকেলে ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুরে আলাদা সমাবেশ থেকে এ অভিযোগ করেছেন এনসিপি নেতারা। দাবি করেন, মেয়াদ উত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গেজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধেরও হুঁশিয়ারি দেন তারা। ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে একটি গোষ্ঠী ভিন্ন কিছু হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যখন একই সাথে সরকারের সাথে টেবিলে নেগোশিয়েট করছে কি হবে আগামীর বাংলাদেশের রূপরেখা, সেখানে তাদের মতামত দিচ্ছে, একই সাথে তাদের আরেকটা ফোর্স রাস্তায় এসে
জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোর্টের রায়ের মাধ্যমে ফেলে একটি প্রহসনের নির্বাচনের রায়কে একটি বাস্তবায়নের পথের দিকে তারা এগিয়ে যাচ্ছে। একটি শ্রেণী নতুন করে আবার নব্য ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে মিরপুরে। এ সময় এনসিপি নেতারা বলেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গ্যাজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনোভাবে এই দেশে জাতীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ এবং উত্তরে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচন কমিশনের সক্ষমতা দেখতে চাই। আমরা এর বাইরে কোনো টালবাহানা দেখতে চাই না। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ গঠনের রোড ম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন দাবি করে তার পদত্যাগও চেয়েছেন বিএনপি নেতারা। বেশ কয়েকদিন ধরে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর ঠিক তার বিপরীতে রাজনৈতিক দলের নেতারা। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন বলেও অভিযোগ তার। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, এসব সিদ্ধান্ত ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত সরকার নেবে বলেও জানান বিএনপি নেতারা। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সব উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ড সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডাক্তার জুবাইদুর রহমানের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে 3 ঘন্টা শুনানি হয়। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদুর রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদুর রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক।
সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় ওই নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। এ বিষয়ে এখন ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ গ্রহণ করবে। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2018 সালে নির্বাচন ছিল গ্রহণযোগ্য। ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থীতে থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক চেয়ারম্যান আব্দুল মমিন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2 মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। পুলিশি প্রহরায় বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে স্লোগান দেন। আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। সংসদকে রঙ্গশালা বানিয়েছিল, সেখানে গান গেয়েছে, নেচেছে। তো এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আমাদের আসলে বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কতটা বিশ্রী ছিল, কতটা খারাপ কাজ ছিল তার এলাকাবাসী সম্পর্কে যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে খুব ভালোভাবে জানতে পারবেন। মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2টি আলাদা মামলা রয়েছে। সিংগাইর থানার হত্যা মামলায় এদিন আদালতের কাছে মমতাজের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া হরিরামপুর থানায় হওয়া মারধর ও ভাঙচুরের আরেক মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার নেতৃত্বে হুকুমে পুলিশ সহ আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গুলি করে আমাদের 4 জনকে হত্যা করেছে। সেই মামলা আজকে তার শুনানি হচ্ছে। সেই শুনানিতে আজকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন মমতাজ। 2014 ও 2018 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসনের এমপি হয়েছিলেন তিনি। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। মামলার বিবরণ থেকে জানা যায় 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় গত 30 এপ্রিল জেলা আওয়ামী লীগের 158 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় জামিন আবেদন বাতিল করে শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে শম্ভুকে ডিম নিক্ষেপ করেন। সচিবের দায়িত্ব ছাড়লেন জসিমউদ্দিন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার থেকেই এই আদেশ কার্যকর হবে।
ওই অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আসেন জসিমউদ্দিন। বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশিন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে আরও 83 জনকে জোর করে পাঠালো বিএসএফ। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এদিকে সীমান্ত অনুপ্রবেশ বন্ধে বিজিবি আর পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে ওই সব এলাকাবাসীকেও। সীমান্তে চোরাচালানের পাশাপাশি পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে পুশ ইনের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে শিশু, নারীসহ 83 জনকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 24 জনকে পুশ ইন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়া কুমিল্লা বিজিবি 10 সীমান্ত দিয়ে আরও 13 জন ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশ ইন করা হয়েছে। কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার করছে। কাটাতাড়ের এখানে নিয়ে আসার পরে রাত তখন বাজে 1টা-1.5টা বাজে। ওই টাইমে নিয়ে আসে, গেট খুলিয়ে কলে তোমরা এদিক দিয়ে চলে যাও। ট্রেন স্টেশনে নামা দিচ্ছে, ওর থেকে গিয়ে পুলিশে ফের নিয়ে এসছে। আমি গেছি 2007 সালে। আমার সাথে আমার পরিবারের আছে 5 জন। বিজিবি তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করে, পরবর্তীতে পুশব্যাক করতে পারে নাই। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারীসহ 20 জনকে পুশ ইন করে ভারত। তাদের আটকের পর থানায় দিয়েছে বিজিবি। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে, তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। এছাড়া পঞ্চগড়ের জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে বুধবার রাতে পুশ ইন করা হয়েছে আরও 21 জনকে। এদিকে পুশ ইনের ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানায় বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ। ভারতে 2369 জন বাংলাদেশের নথিহীনভাবে বসবাসের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন। তাদের পরিচয় শনাক্তের মাধ্যমে এসব অভিবাসীদের ফেরত নেয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেছেন, ভারতে বাংলাদেশি বা অন্য যে কোনো দেশের নাগরিকদের অবৈধভাবে বসবাস ঠেকাতে তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। भारत में अवैध तरीके से जो लोग रह रहे हैं, चाहे वो बांग्लादेश के हों चाहे किसी और देश के हों, उन पर विधिवत कानूनबद्ध कार्रवाई की जाएगी। बांग्लादेश का जहाँ तक सवाल है, हमारे यहाँ 2360 लोगों से ऊपर, इनफैक्ट अगर प्रिसाइज कहें तो 2369 ऐसे केसेस हैं। আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আসামিদের গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। এর ফলে তদন্ত কর্মকর্তারা এখন সরাসরি আসামিদের গ্রেফতার করতে পারবেন। পূর্বে এই ক্ষমতা শুধু পুলিশের ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। সম্প্রতি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনকে শাস্তি দেওয়ার ক্ষমতাও ট্রাইব্যুনালকে দিয়েছে, যার মধ্যে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা এবং সম্পত্তি জব্দ করার বিধানও রয়েছে। গ্রেফতারের ক্ষমতা তদন্ত সংস্থার কাছে দেওয়ার দাবি ছিল প্রসিকিউশনের। বাজেট ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার বাড়াচ্ছে না ঋণের বোঝা। চলতি অর্থবছরের মতোই পরিমাণ থাকছে কম বেশি 2.5 লাখ কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, দেশি নয় বরং ঋণের চাহিদা মেটাতে বিদেশি উৎসের দিকে জোর দেয়া উচিত। ইয়ানুর শিফাতের রিপোর্ট।
দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করে সরকার। চলতি বাজেটের পরিমাণ ছিল 2,51,600 কোটি টাকা। আসছে বাজেটে তা বাড়বে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে। ঋণ কম বেশি 2.5 লাখ কোটিতেই স্থির থাকবে। বিগত সরকার ঋণ নির্ভর হওয়ায় জানুয়ারি পর্যন্ত দেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 8,86,000 কোটি টাকা, আর মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি 12,72,000 কোটি টাকা। এতে বেড়েছে সুদ পরিশোধের চাপও। আসছে বাজেটে তাই এ বাবদ ব্যয় 20,000 কোটি টাকা বাড়িয়ে 1,33,000 কোটি টাকা নির্ধারণ হতে পারে। জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ বেশি না হয় বাজেট ঘাটতি মেটাতে সরকারের উচিত এই উৎসের উপর গুরুত্ব দেওয়া, বলছেন ব্যবসায়ীরা। IMF এর যে একটা গাইডলাইন আছে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত কতটুকু থাকা উচিত, সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 40%। সরকারের যে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার যে সক্ষমতা সেটা আসলে মোটেই যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয়নি। ঋণটা যদি ডোমেস্টিক থেকে না নিয়ে বৈদেশিক সূত্র থেকে নেওয়া হয় সেটা আসলে আমাদের জন্য ওভারঅলে ভালো ফল বয়ে নিয়ে আসবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নে ঋণের উপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর বিপরীতে পরোক্ষ কর নয় বরং আয়করের মতো প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। ঋণ যত কম করা যায় ততই ভালো। প্রায় 5 লক্ষ কোটি টাকার যে একটা লক্ষ্যমাত্রা থাকবে এই রাজস্ব আদায়ের জন্য, সেটা যদি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় উৎস থেকে ঋণ সরবরাহ করতে হবে। রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষের কাছে বাজেটের ডিরেকশন থাকতে হবে যাতে করে তারা তাদের টার্গেট অনুযায়ী অন্তত যাতে রেভিনিউটা কালেক্ট করে। একই সঙ্গে যে আয়করের যে আদায়ের হার সেটি বাড়াতে হবে। ঋণ পরিশোধ সক্ষমতা কমায় মার্চে বাংলাদেশের ঋণ মান নেতিবাচক করেছে মুডিস। তবে IMF এর ঋণ কর্মসূচি চলমান থাকায় বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। মুডির সঙ্গে বা অন্যান্য ঋণ মান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে 100 টাকা খরচ কমালো সরকার। বিটিআরসির নতুন ট্যারিফ অনুযায়ী 1 জুলাই থেকে সর্বনিম্ন 500 টাকার সংযোগ 400 টাকায় পাবেন গ্রাহকরা। শুধু গ্রাহক নয়, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে প্রতি MBPS ব্যান্ডউইথে খরচ কমানো হয়েছে 20%। যদিও গ্রাহক পর্যায়ে বিটিআরসির নতুন দরকে অকার্যকর বলছে আইএসপিরা। ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দেশে দৈনিক 6,800 GBps ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার 55%ই ব্যবহার করেন 1,46,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। এই অবস্থায় গেল ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে 3 ক্যাটাগরিতেই ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেয় বিটিআরসি। একেবারে গ্রাহক লেভেলে আমরা দেখছি 20% মতো দাম কমানো সম্ভব। প্রায় 6 মাস পর 20% কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন দর অনুযায়ী সর্বনিম্ন 400 টাকায় মিলবে 5 MBPS সংযোগ, 800 পরিবর্তে 700 টাকায় মিলবে 10 MBPS। যদিও সম্প্রতি 500 টাকায় 5 এর পরিবর্তে 10 MBPS গতির সেবা দিচ্ছে আইএসপিরা। মে মাসে এটার অ্যাপ্রুভ হয়, বাট ইন দ্য মিন টাইম আমরা 500 টাকায় 10 MBPS দিচ্ছি। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সেটা খুব একটা কার্যকর থাকছে না। বর্তমানে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে প্রতি MBPS ব্যান্ডউইথ বিক্রি হয় 180 থেকে 200 টাকায়, অথচ অপারেটররা রাজস্ব ভাগাভাগি করে বিটিআরসির রেট 365 টাকা হিসাবে। এই অবস্থায় 1 জুলাই থেকে প্রতি MBPS এ দাম কমছে 100 টাকা। রেভিনিউ শেয়ারটা বিটিআরসি কিছুটা কম নিবে এই নতুন প্রজ্ঞাপনের ক্ষেত্রে। ট্যারিফের শর্তে বিটিআরসি বলছে গ্রাহক টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল 50% দেবে। টানা 15 দিন সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসে কোনো বিল দিতে হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে ভবন নির্মাণ কিংবা নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে গেলেও নিজ কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে অনেকটা নীরব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে এক জোনের দায়িত্ব থেকে আরেক জোনের আওতায় 7টি ভবনের নকশার অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মের সত্যতা মিলেছে স্বীকার করে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজুক চেয়ারম্যানের। SL মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে গড়ে উঠছে শত শত বহুতল ভবন। আইনের ব্যত্যয়ে জড়িত থাকার অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানীর ইসিবি চত্বর থেকে সরু গলি ধরে রাস্তার সামনে এগোলে দেখা যায় সড়কের শেষ প্রান্তে চলছে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। 2022-এর ড্যাপের ম্যাপ বলছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু গুগল ম্যাপের 2010 থেকে 2025 পর্যন্ত দেখা যায় এলাকাটি পুরোটাই জলাশয় ও কৃষি জমি। 2022 সাল পর্যন্ত তখন থেকে হচ্ছে যে আস্তে আস্তে এখানে যে মাটি ফেলাইছে, তারপর হচ্ছে এটা লেভেল করছে। তার আগে এটা বিল ছিল মাছ চাষ হইতো,
দুর্নীতি ঠেকাতে 2019 সালে অনলাইন সেবা চালু করে রাজুক। নতুন নিয়মে আবেদনকারী যে আইডিতে ছাড়পত্রের জন্য আবেদন করবে, একই আইডিতে নকশার জন্য আবেদন করতে হবে। কিন্তু অবৈধভাবে অনুমোদন পাওয়া সকলেরই অনলাইন আইডি পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রাজুকের ভূমি ছাড়পত্রগুলোর সত্যতা নিয়ে। কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্যই পাওয়া যায় না। রাজুকের আদেশ অনুযায়ী 2023 সালের 9 ফেব্রুয়ারি সহকারী অথরাইজড অফিসার থেকে অথরাইজড অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় শেগুফতা শারমিন আশরাফকে, যেখানে দেখা যায় তিনি কখনো দিনের একজনের দায়িত্বে ছিলেন না। পদোন্নতির 1 মাসের মধ্যে 7টি 10তলা ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছে সে সময়ের জোন 1-এর দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক ও বিসি বোর্ডের সদস্যের নাম। জায়গা পরিদর্শনে গিয়েছিল, নির্দেশনা দিয়েছিল আপনি তখন একে দায়িত্বে অফিসার বলেছেন না 3-এর দায়িত্বে থাকা অফিসার বলেছেন? কমিটিতে আলোচনা হয়েছে, কমিটিতে যেভাবে উপস্থাপন হয়েছে তারা যুক্তিপূর্ণ করছে। শেগুফতা শারমিন আশরাফের মহাখালী অফিসে গেলে রুমে প্রবেশে বাধা দেওয়া হয়। আমরা দেখতে চাই যে এই বিষয়ে রাজুকের চেয়ারম্যান কি ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের বিষয়টি স্বীকার করে গতানুগতিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজুক চেয়ারম্যান। সিস্টেম হয় এটা অনেক সহজ। তখন সিপিটা ছিল মানে আধা অনলাইন আধা হার্ড কপি। এটা একটা তখন মানে কিছু অনিয়ম করারও সুযোগ কিন্তু ছিল সে সময়। তার সেখানে পোস্টিং কোথায় ছিল আর কি ছিল আর ফরেনটা কেন এরকম হলো, এইটা আমি অলরেডি তদন্ত করার নির্দেশ দিয়েছি। একদিকে অনিয়ম করে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। যশোরে ঘরে ঢুকে অভয়নগরের নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে জহর মসিহাটু এলাকায় তরিকুল ইসলামের একটি ঘের রয়েছে। ঘের লিজ দেওয়ার জন্য একই গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তিনি। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে, এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তর্কতর্কি করে মনে হয় কিছু একটা, তারপরে ওরা বাইরে এখানে ওরা সুমন যেটা বললো 7-8 জন ছিল পরিকল্পিত, এবং এইখানে একটা দোকান আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলের দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। নিহতরা দম্পতি বলে জানা গেছে। একে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা নেই। এই ঘটনায় জড়িত সন্দেহে 30 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় সব সড়ক, এমনকি জাদুঘরের পাশে অবস্থিত জর্জ টাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক নারীসহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত 2 জন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের কর্মী বলে উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। একদম কাছ থেকে টার্গেট করে তাদের গুলি করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। এই ঘটনাকে জঘন্যতম সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক এক্স বার্তায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। 30 বছর বয়সী এলাইয়াস রদ্রিগেস যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা বলে জানা গেছে। হামলার আগে ওই ব্যক্তিকে জাদুঘরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রকাশ্যে হামলার পর ইহুদি কমিউনিটিতে দেখা দিয়েছে আতঙ্ক। জননিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইহুদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি কমিউনিটি। হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা হবে না যুক্তরাষ্ট্রে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুদ্ধ শেষে পুরো গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেছেন তিনি।
এর মধ্যে আছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক চাপের মধ্যেই গাজায় চলমান অভিযানে একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে গাজায় বেড়েই চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা। বুধবার দিনভর বিমান হামলায় কেঁপে কেঁপে ওঠে গোটা উপত্যকা। গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সবাইকে অবিলম্বে সরে যাবার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জাবালিয়াও ছাড়াও ঘাবেন, আল শাইমা, শেখ জায়েদ, বেইত লাহিয়া প্রজেক্টেও অভিযান চালাতে পারে সেনারা। চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে, তবে জাতিসংঘ জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল দিক বলেছেন, ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে গুলি চালায়। কূটনীতিকদের সফরের সময় এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন তিনি। গুলিছোড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মেলোনি সরকার। এছাড়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। যদিও ইসরায়েল বলছে তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল। গাজা ভূখণ্ড সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান সামরিক অভিযান শেষে গাজার সব অঞ্চল থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। এ সময় নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিমানটি সান দিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এ সময় অন্তত ১৫টি বাড়িঘর ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঘন কুয়াশার কারণে সেসনা 550 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। দেখছেন রাতের সময়। পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার, আর তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন সৌম্য। দলের সঙ্গে দুবাই অবস্থান করলো। পিঠের ইনজুরিতে খেলা হয়নি একটি ম্যাচও। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে 10-12 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে, যার জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ সিরিজে খেলতে পারবেন না সৌম্য। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে পিএসএল লাহোরে কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন এই অলরাউন্ডার। সেই কমিটমেন্ট শেষেই মিরাজ যোগ দেবেন জাতীয় দলে। গেল বিপিএল এর টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হলেও শুরুতে আমিরাত ও পাকিস্তান সফরের দলে ছিলেন না এই অলরাউন্ডার, জানিয়ে বেশ সমালোচনাও হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। 48 ঘন্টা সরকারের পদক্ষেপ। পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি।
এবং আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গেজেট প্রকাশ। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।